আজকে আমরা চার্লস ডুহিগের লেখা দ্য পাওয়ার অফ হ্যাবিট মানে অভ্যাসের ক্ষমতা বইটা নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে বইটার মূল ভাবনাগুলোর একটা সারসংক্ষেপ আছে, তো আমরা বোঝার চেষ্টা করব যে অভ্যাস জিনিসটা আসলে কিভাবে কাজ করে আর আমরা কি আসলেই তা বদলাতে পারি, কিভাবে পারি। ডুহিগ কিন্তু বেশ মজা স্টাইলে লিখেছেন, মানে সাংবাদিকতার ঢং যাকে বলে। নিউরোসায়েন্স, সাইকোলজি এইসব গবেষণার সাথে মিশিয়েছেন দারুণ সব গল্প, মানে কেস স্টাডি। চলুন তাহলে শুরু করা যাক এই আলোচনা। বইটার একেবারে কেন্দ্রে মানে কোর আইডিয়াটা হলো হ্যাবিট লুপ, অভ্যাসের চক্র আর কি। ব্যাপারটা শুনতে বেশ সোজা কিন্তু খুবই পাওয়ারফুল। 3টে ধাপ আছে। প্রথমে একটা ইশারা মানে কিউ, এটা আমাদের ব্রেনকে বলে চলো এবার ওই কাজটা করা যাক। তারপর আসে রুটিন মানে আসল কাজটা, সেটা শারীরিক হতে পারে, মানসিকও হতে পারে। আর একদম শেষে থাকে পুরস্কার বা রিওয়ার্ড। এই রিওয়ার্ডটাই আমাদের মস্তিষ্ককে মনে করিয়ে দেয় যে হ্যাঁ, এ পুরো চক্রটা কাজের, এটা মনে রাখা দরকার। বলা হচ্ছে এই লুপটা ধরতে পারলেই নাকি বদলের রাস্তা খুলে যায়। আপনার কি মনে হয় এটা কি একটু বেশি সহজ শোনালো? দেখুন, শুনতে সহজ লাগলেও এর ভেতরের ব্যাপারটা কিন্তু বেশ গভীর। এই যে ইশারা, রুটিন, পুরস্কার, এই চক্রটা তো আমাদের অজান্তেই সারা দিন ধরে কতবার চলছে। আর ডুহিগ তো শুধু এই লুপের কথা বলেই থেমে যাননি, উনি আরেকটা দারুণ জিনিস দেখিয়েছেন, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হলো কিস্টোন হ্যাবিট, মানে মূল অভ্যাস। এগুলো এমন কিছু অভ্যাস, ধরুন খুব সাধারণ কিছু, কিন্তু সেগুলোকে যদি ধরতে পারা যায় বা একটু বদলে ফেলা যায়, তাহলে জীবনের অন্যান্য অনেক দিকেও কিন্তু নিজে থেকেই উন্নতি শুরু হয়। অনেকটা ডমিনো এফেক্টের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আমারও খুব ইন্টারেস্টিং লেগেছে। মানে একটা ছোট বদল অন্য অনেক কিছুকে ঠিক করে দেয়। বইটাতে উদাহরণ ছিল না, ওই যে মাইকেল ফেল্পস বা অ্যালকোয়া কোম্পানির। একদম ঠিক। ফেল্পসের ওই নির্দিষ্ট রুটিন মেনে চলা, বা অ্যালকোয়াতে পল ওনিলের শুধু কর্মীদের সুরক্ষার উপর জোর দেওয়াটা, এগুলি ছিল কিস্টোন হ্যাবিট। মানে ওই একটা জায়গায় ফোকাস করার ফলে দেখা গেল কি, তাদের সার্বিক পারফরমেন্স বা ধরুন কোম্পানির লাভ দুটোই বেড়ে গেছে। এটাই দেখায় যে সবচেয়ে দরকারি অভ্যাসটা যদি খুঁজে বের করা যায়, তার অসর কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর এই পুরো চক্রটাকে চালিয়ে নিয়ে যায় আরেকটা জিনিস, সেটা হলো আকাঙ্ক্ষা, ক্রিভিং যাকে বলে। ও হ্যাঁ, আকাঙ্ক্ষা। ঠিক। ব্রেন শুধু রিওয়ার্ড পেয়েই শান্ত হয় না, রিওয়ার্ডটা পাওয়ার জন্য ছটপট করে, প্রত্যাশা করে। আর ওই প্রত্যাশাটাই রুটিনটাকে বারবার চালিয়ে নিয়ে যায়। কিন্তু একটা নতুন ভালো অভ্যাস তৈরি করতে, বা ধরুন একটা পুরনো খারাপ অভ্যাস ভাঙতে, শুধু ওই লুপটা বুঝলেই কি সব হয়ে যাবে? দুহিক তো বিশ্বাসের কথাও বলেছেন, মানে বিলিফ। অবশ্যই, বিশ্বাসটা খুব জরুরি, বিশেষ করে যখন খুব কঠিন সময় আসে বা পুরনো অভ্যাসের টানটা খুব বেড়ে যায়, তখন এই বিশ্বাসটাই টিকিয়ে রাখে। ডুহিগ বলছেন যে এই বিশ্বাসটা একা একা তৈরি করা বেশ কঠিন, কিন্তু কোনো একটা গ্রুপ বা কমিউনিটির মধ্যে থাকলে, মানে একটা সাপোর্টিভ পরিবেশে থাকলে, সেটা অনেক জোর পায়। যেমন ধরুন ওই যে অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের মতো গ্রুপগুলো, ওরা সদস্যদের মধ্যেই বিশ্বাসটা তৈরি করতে সাহায্য করে যে হ্যাঁ, পরিবর্তন সম্ভব, আর তারা একা নন এই লড়াইয়ে। আচ্ছা, তার মানে এই আইডিয়াগুলো শুধু ব্যক্তিগত স্তরেই আটকেনি, এগুলোকে তো তাহলে প্রতিষ্ঠান বা সমাজের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, তাই না? ডুহিক তো সেদিকেও গেছেন, তাই না? ঠিক তাই। বইটাতে দারুণ উদাহরণ আছে, যেমন স্টারবাকস কিভাবে তাদের কর্মীদের ট্রেনিং দেয় যাতে তারা কঠিন পরিস্থিতিও মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে। সেটাও কিন্তু এক ধরনের প্রাতিষ্ঠানিক অভ্যাস তৈরি করা। বা ধরুন টার্গেট কিভাবে ক্রেতাদের কেনাকাটার প্যাটার্ন বিশ্লেষণ করে ঠিক তাদের প্রয়োজনীয় জিনিসটার অফার পাঠায়, এটা অভ্যাসের বিশ্লেষণ। এমনকি মন্টগোমারি বাস বয়কটের মতো বড় সামাজিক আন্দোলন, তার সাফল্যের পেছনেও কিন্তু বন্ধুত্ব, গোষ্ঠীবদ্ধতার চাপ, এই ধরনের সামাজিক অভ্যাসের বড় ভূমিকা ছিল। বইটার যে 3টে ভাগ, ব্যক্তি, প্রতিষ্ঠান আর সমাজ, সেটা এই ব্যাপ্তিটাই আসলে তুলে ধরে। যদিও বইটা দারুণ, মানে উদাহরণে ভরপুর, গল্পগুলো খুব আকর্ষক, তবে কিছু সমালোচনাও তো আছে মনে হয়। যেমন কেউ কেউ বলেন যে গল্প বলতে গিয়ে হয়তো কিছু সায়েন্টিফিক ডিটেলস একটু সরল করে দেখানো হয়েছে, অথবা হ্যাবিট লুপের মডেলটা, মানে খুব জটিল যে অ্যাডিকশন বা মানসিক সমস্যা, সেগুলোর ক্ষেত্রে হয়তো যথেষ্ট নয়, এরকম কথাও শোনা যায়। হ্যাঁ, এই সমালোচনাগুলো যে একেবারে নেই তা নয়। কিছু ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে
কয়েকটা কেস স্টাডি দিয়ে একটা বড় তত্ত্বকে প্রমাণ করার চেষ্টা হয়েছে, কিন্তু আমার মতে বইটার আসল জোরটা হলো এর প্র্যাকটিক্যাল দিকটায়। ওই যে সরল ফ্রেমওয়ার্কটা, ইশারা, রুটিন, পুরস্কার, ওটা আমাদের নিজেদের অভ্যাসগুলোকে খুঁটিয়ে দেখার জন্য একটা অসাধারণ টুল। এটা শুধু শুকনো তত্ত্বকথা নয়, বরং হাতে কলমে অভ্যাস বদলানোর একটা রোডম্যাপ দেয়। এটাই এর সবচেয়ে বড় শক্তি। তাহলে এই আলোচনা থেকে আমরা রোজকার জীবনে কাজে লাগানোর মতো কি নিতে পারি? যেমন ধরুন, নিজের যে কোনো একটা অভ্যাসকে একটু খুঁটিয়ে দেখা। তার ইশারাটা কি? মানে কখন হয়, কোথায় হয়, তখন মনের অবস্থা কেমন থাকে? রুটিনটা ঠিক কি? আমি তখন কি করি? আর পুরস্কারটাই বা কি পাই? মানে সঙ্গে সঙ্গে কি ভালো লাগে বা পরে কি সুবিধা হয়? অথবা একটা কিস্টোন হ্যাবিট বা মূল অভ্যাস খুঁজে বের করে সেটা শুরু করা। যেমন খুব ছোট কিছু হতে পারে, প্রতিদিন সকালে উঠে শুধু এক গ্লাস জল খাওয়া, বা রাতে শোবার আগে পরের দিনের কাজের একটা ছোট্ট প্ল্যান করা। আর নিজের চারপাশটাকেও একটু সাজিয়ে নেওয়া যেতে পারে, যাতে ভালো অভ্যাসের ইশারা বাড়ে আর খারাপ অভ্যাসেরগুলো কমে যায়। প্রয়োজনে বন্ধু বা পরিবারের সাহায্য নেওয়া, সেটাও তো ওই বিশ্বাসের জায়গাটাকে শক্ত করতে পারে, তাই না? একদম। মোদ্দা কথা হলো, অভ্যাসের ক্ষমতা আমাদের এটাই দেখায় যে অভ্যাস কিন্তু এমন কোনো জিনিস নয় যা বদলানো যায় না। এগুলো পাথরে লেখা ভাগ্য নয়, এগুলো আমরা শিখি, আর শিখলে তা বদলানোও সম্ভব। এর পেছনের বিজ্ঞানটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে শুধু নিজের জীবনে নয়, আমাদের কাজের জায়গায়, এমনকি আমাদের সমাজেও কিন্তু পজিটিভ পরিবর্তন আনা সম্ভব। বৈজ্ঞানিক গবেষণা আর এই যে আকর্ষক গল্পগুলো, এই দুটো মিলেই বইটা সত্যি খুব কাজের একটা গাইড হয়ে উঠেছে। আলোচনা প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাই। আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো ছোট, হয়তো খুব সাধারণ দেখতে কিস্টোন হ্যাবিট বা মূল অভ্যাস লুকিয়ে আছে, যেটা শুরু করলে তার প্রভাব হয়তো সবচেয়ে বেশি আর সবচেয়ে ভালো হতে পারে। এটা একটু ভেবে দেখার মতো।